নতুন ক্যাপ্টেন লিটনের নতুন মিশন শনিবার শুরু প্রথম অ্যাসাইনমেন্ট শারজায় 2 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ আর আরব আমিরাত। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। 2 ম্যাচ খারাপ খেলবো, 1 ম্যাচ ভালো খেলবো, আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করব। অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। ফিল্ডিং কোচ জেমস ব্যামেন্টের বার্তা পরিষ্কার, মরুর দেশে অ্যাটাকিং মুডে তাই টিম টাইগার্স। পুরো দলকে বাহবা দিয়ে চাঙ্গা করছেন নয়া কাপ্তান লিটন কুমার দাস। লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট প্রতিপক্ষ আরব আমিরাত। শারজায় 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শনিবার। প্রতিপক্ষ যেমনই হোক, দায়িত্ব পাবার পর টিমে নিজের পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন লিটন দাস। যে যার জায়গা, সে জায়গা থেকে যেন ইমপ্রুভ করে, কারণ ইমপ্রুভ যদি আমরা 15টা প্লেয়ার না করি তাহলে আসলে টিমে যদি 2-1টা খুব সুপারস্টার প্লেয়ারও থাকে তাহলে ওই টিমের রেজাল্ট আসলে হবে না। ক্যাপ্টেন হবার পর দলে অনেক কিছুই নতুন করে নিজের মতো দেখতে চান লিটন দাস, যার শুরুটা আরব আমিরাতের বিপক্ষে। অবশ্য ব্যাটসম্যান কিংবা বোলার, লিটন তার দলের সবাইকেই দিতে চান স্বাধীনতা। এই ফরম্যাটটাই এমন, খুব একটা ওভার বা 1-2 বলে খেলা চেঞ্জ হয়ে যায়। সো আমার বলারকে আমি সবসময় বলি তারা যেন ফ্রিডম নিয়ে ক্রিকেটটা খেলে, বিকজ আপনি এই ফরম্যাটে অনেক মাইর পড়বে, একটা সময় যায়। ব্যাটসম্যানরা হয়তো বা 2 ম্যাচ পরপর 0 করবে, মারতে যায়, বাট এই ফ্রিডমটা যেন তাদের ভিতর থাকে যে না, এই ফরম্যাটটাই এমন, আমি 2 ম্যাচ খারাপ খেলবো, 1 ম্যাচ ভালো খেলবো, আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করব। আলটিমেট টার্গেট পরের বিশ্বকাপ, সেখানে চোখ রেখেই দলকে নিয়ে সিরিজ বাই সিরিজ আগাতে চান ক্যাপ্টেন লিটন কুমার দাস। সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। দেশের বাইরে লিটনরা ধরে রাখতে চায় সেই ধারাবাহিকতাটা। যেহেতু সামনে অনেকগুলো খেলা আছে, যেহেতু এশিয়া কাপের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আছে সামনে, ইন্ডিয়া আসবে, বাংলাদেশে পাকিস্তান আসবে, টি-20 ম্যাচ আছে, অনেকগুলো ভালো ভালো খেলা। আসলে ঠিক এই গুরুত্বপূর্ণ খেলাগুলোকে ঘিরে আসলে ক্যাপ্টেন লিটনের প্ল্যানিং কি থাকবে, কি ধরনের ফল আসলে পেতে চাইবে? আলটিমেটলি তো যখন মাঠে নামে সবাই চায় যে আমরা জয় তো এটা মুখ্য একটা টার্গেট, যে আমাদের মাঠে ঢুকবো, সেটা আপনি 1 রানে জিতেন আর 20 রানে জিতেন, 100 রানে জিতেন, এটার যে আনন্দ, এই আনন্দ আসলে অন্য কিছু দিয়ে আপনি কাভার করতে পারবেন না। সো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে যখনই আমরা নামি তখনই চেষ্টা থাকে আমাদের জয় নিয়ে আসার। বাট তার পরবর্তীতেও কিছু জিনিস আছে যে আমি যেটা জিনিসটা বললাম যে আমরা কোথায় খেলতেছি, ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কার এগেনস্টে খেলতেছি। সো ওই জিনিস পার্টিকুলার সিরিজের আগে আমরা যদি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি, মনে হয় এটা ডে বাই ডে ইমপ্রুভ করার একটা চান্স আছে। প্রতিপক্ষ আরব আমিরাত হলেও অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ এই সিরিজটা, যেখানে নজর থাকবে লিটনের ক্যাপ্টেন্সি আর ফর্মে, চোখ থাকবে নাজমুল শান্তর পারফরমেন্সে, ফিনিশিংয়ে জাকের শামীমদের ব্যাটিংয়ে, নজর থাকবে মুস্তাফিজের বোলিংয়ে। আইপিএলে যাবার আগে দিল্লিও তাকিয়ে থাকবে কাটার মাস্টারের দিকে। প্রথম টি-20 খেলেই মুস্তার রওনা হবেন ভারতে। নাহিয়ান বিন জসিম, 71। মুস্তাফিজকে নিয়ে সমাধানে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিল্লি ক্যাপিটালসের চাহিদা অনুযায়ী 18 থেকে 24 মে পর্যন্ত কাটার মাস্টারকে অনাপত্তি পত্র দিয়েছে বিসিবি। শনিবার আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে রবিবার সকালে দিল্লি যাবেন তাফিজ। 18 মে গুজরাটের বিপক্ষে ম্যাচে কি সেরা একাদশে থাকবেন তিনি? সাইফুল রূপকের রিপোর্ট। দিল্লি নাকি ঢাকা, মুস্তাফিজকে নিয়ে টানাটানি, গায়ে উঠবে কোন জার্সি? প্রায় 48 ঘন্টা ধরে ছিল উৎকণ্ঠা। আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল 18, 21, 24 তারিখের ম্যাচে ফিজের সার্ভিস পেতে। যদিও ঢাকায় ক্রিকেট বোর্ডের কর্তাদের ভাবনায় ছিল আরব আমিরাতের বিপক্ষে 17 ও 19 তারিখের ম্যাচে তাকে রাখতে। অবশেষে দিল্লির আবদারে মন গলেছে। 18 থেকে 24 মে পর্যন্ত বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন কাটার মাস্টার। ফারুক ফাহিমরা দক্ষতা দেখালেন, অনেকের মতে সঠিক সিদ্ধান্তই নিলেন। দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলার চেয়ে আইপিএলের বড় মঞ্চে থাকাটা অনেক বেশি ফায়দার। ম্যাচ খেলার সুযোগ পেলে নিশ্চয়ই মুস্তাফিজের স্কিলের পরীক্ষা হবে, হয়তো ধারও বাড়বে। বছর খানেক পরেই তো ভারত ও শ্রীলঙ্কার মাটিতেই টি-20 বিশ্বকাপ। অমন কন্ডিশনে যত খেলবে ততই তো লাভ। সেই লাভের বিষয়টাও ভালোভাবেই বুঝেছে বিসিবি কর্তারা।
একই ধরনের ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সমালোচিত দুর্নীতিগ্রস্ত সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। গেল আইপিএলে ক্রিকেটের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড MS ধোনির সান্নিধ্যে কি দারুণ সময় কাটছিল মোস্তাফিজুর রহমানের। অথচ দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজের জন্য বেশ কটা ম্যাচ বাকি থাকতেই চেন্নাই থেকে নিয়ে আসা হয় বাঁহাতিকে। ভারতে কি বাংলাদেশে সে সময় ওই ঘটনায় অবাক হয়েছিল অনেকে। আবার আইপিএলে মোস্তাফিজ রব উঠবে। 18, 21 ও 24 দিল্লি, মুম্বাই ও জয়পুরে মোস্তাফিজের ম্যাচ। গুরুত্ব দিয়েই কাটার মাস্টারকে নিচ্ছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। প্রথম ম্যাচে কি একাদশে রাখবে? গেল 10 বছরে 5 দলে খেলে মোট 61 উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাইফুর রূপক, 71। এমার্জিং সিরিজের শেষটা ভালোভাবেই করলো বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে আকবর আলীর দল হারিয়েছে 34 রানে। ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে রাকিবুল হাসান রেখেছেন এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা। প্রথমে ব্যাট করতে নেমে 225 রানে অল আউট হয়ে যায় এমার্জিং টাইগার্স। ওপেনার মাহফুজ ইসলামের ব্যাটে আসে 26 রান। ইনফর্ম ক্যাপ্টেন আকবর 51 বল থেকে করেন 38 রান। তবে দলের হয়ে সর্বোচ্চ 58 রান আসে মাহফুজুর রাব্বির ব্যাট থেকে। অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে রাকিবুল 42 করে পরিস্থিতি কিছুটা সামাল দেন, আর বোলাররা করেছেন বাকি কাজটা। প্রোটিয়াদের হয়ে তিয়ান মিচেল করেন সর্বোচ্চ 40-36 রান দিয়ে এক হালিয়ে উইকেট শিকার করেন রাকিবুল। 2টি নিয়েছেন রাব্বি। 9 দেশ থেকে বাফুফে ট্রায়ালে আসেন 40 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। 3 দিনের বিশাল কর্মযজ্ঞ, 2.5 দিনের ক্লোজ ডোর বাছাই। সুযোগ থাকছে জাতীয় দল থেকে বয়সভিত্তিক যে কোনো দলে নাম লেখানোর, এমনটাই নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। আসছে সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে, যার পঞ্চম পর্ব। পার্থ বণিকের রিপোর্টে। একটা পৃথিবী যেখানে ফুটবল খেলে 211টা দেশ, যেখানে 183তম র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে পিছিয়ে থাকা এই দেশের উপরই এখন সবার দৃষ্টি। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন, ইতালি, স্পেন, এমনকি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া থেকেও ঝাঁক বেঁধে ফুটবলাররা আসতে চলেছেন বাংলাদেশে। লক্ষ্য ট্রায়ালের মাধ্যমে লাল সাদার ওই জার্সি। কিন্তু রাতারাতি এই ফুটবল বিপ্লব কিভাবে সম্ভব হলো? কিভাবে স্বপ্ন সত্যি হলো? এক হামজা চৌধুরী, এক ভারত ম্যাচ, মুহূর্তেই মাটিতে থাকা বাংলাদেশ ফুটবলের হাইপ আকাশ সমান উচ্চতায়। জাতীয় স্টেডিয়ামের এই সবুজ ঘাসে পা রাখতে শোর পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশ জাতীয় দল এই স্বপ্ন বুকে নিয়ে 30 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আসছেন ট্রায়ালে। কিভাবে হবে তাদের পরীক্ষা? প্রবাসীদের জন্য খোলা কোন কোন দরজা? এসব বিষয়ে আমাদের জানাবেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। হামজা চৌধুরী আসলেন, এরপরে সমিত সোমকে আমরা পেলাম বাংলাদেশ ফুটবলে। এরপরে একটা বাঞ্চ অফ ফুটবলারকে আপনারা নিয়ে আসতে চাইছেন, ফরেনার বলে ভুল হবে, বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার। তাদের আসলে ট্রায়ালে নিয়ে আসার যে একটা প্রক্রিয়া চলছে, সেটা কত দূর এগোলো? আমাদের প্রস্তুতি খুব ভালো। অলমোস্ট 30+ প্লেয়ার কিন্তু কনফার্ম করেছে যে তারা টিকিট সব হয়ে গেছে, তারা আসবে ইনশাল্লাহ। এক্ষেত্রে একটি নাম না বললেই নয়, শাকিব। হি ইজ বাংলাদেশি প্রফেশনাল, একটা স্পোর্টস এজেন্ট, যিনি ডেনমার্কে থাকেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজ খরচে এই কাজটা করছে, আউট অফ লাভ ফর বাংলাদেশ, আউট অফ লাভ ফর বাংলাদেশ ফুটবল। আমরা 3 দিনে প্ল্যান করছি, তার মধ্যে 2.5 days ক্লোজড হবে, আর লাস্ট হাফ সেশনটা আমরা ওপেন করবো সকলের জন্য, ফ্যানদের জন্য, মিডিয়ার জন্য, সকলে আসতে পারবে। আপনারা কোথায় সেই ট্রায়ালটা নিতে চাচ্ছেন? আমার ইচ্ছা এই জাতীয় স্টেডিয়ামে নেওয়া, বিকজ আই থিঙ্ক দে ডিজার্ভ এই ধরনের একটা আয়োজন তাদের জন্য। এত কষ্ট করে নিজ খরচে তারা সবাই বাংলাদেশে আসছে। আমার জানা মতে 28, 29, 30 আমরা চেয়ে যাবো। ওই সময়টা তো খালি আছে মাঠ। সো ইনশাল্লাহ হোপফুলি উইল গেট ইট। পৃথিবীর প্রতিটা কোণা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের বের করে আনার জন্য বাফুফে যে খোঁজ দ্য সার্চ শুরু করেছে, সেই মিশনে পাওয়া গেছে অভূতপূর্ব সাড়া। ইউরোপ থেকেই 23 জন ট্রায়াল দেবার জন্য ঢাকার টিকিট কেটেছেন। এর মধ্যে যুক্তরাজ্য থেকে আসছেন সর্বোচ্চ 19 জন। অন্যদিকে সুইডেন থেকে 3 জন এবং ইতালি থেকে আগ্রহ দেখিয়েছেন 1 জন। অন্যদিকে আমেরিকা অঞ্চল থেকেও 7 জন ট্রায়ালে আসতে চলেছেন, যার মাঝে যুক্তরাষ্ট্র থেকে 6 এবং কানাডা থেকে আসতে যাচ্ছেন 1 জন ফুটবলার। অবাক করা বিষয়, ট্রায়াল দিতে রাশিয়া থেকেও 1 জন আসছেন ঢাকা। এদিকে অনূর্ধ্ব 19 লেভেলের ট্রায়ালে নাম লিখিয়েছেন 9 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যাদের মাঝে অস্ট্রেলিয়া, কানাডা ও আয়ারল্যান্ড থেকে 1 জন করে এবং সুইডেন, যুক্তরাজ্য ও স্পেন থেকে 2 জন করে ফুটবলার আছেন।
আমরা তাদের ভিডিও করবো পুরো প্র্যাকটিস সেশনটা, ট্রায়াল সেশনটা, সেগুলোকে সামারাইজ করে টেকনিক্যাল ডিপার্টমেন্টের নেতৃত্বে একটি ফাইল হবে প্রত্যেকটা প্লেয়ারের জন্য, যেখানে ওই 7 জনের ওপিনিয়ন থাকবে, যেখানে তাদের ভিডিও ফুটেজ থাকবে, যেখানে ওভারঅল একটা অ্যানালাইসিস থাকবে। সেই ফাইলগুলি আমরা আমাদের কোচিং স্টাফ, টেকনিক্যাল টিমের সাথে শেয়ার করবো। তারাও তখন সিদ্ধান্ত নেবে যে এদের মধ্যে কেউ কোন টিমে যেতে পারে কি পারে না। সেক্ষেত্রে কোনো ক্লাবও কি মানে যদি তারা আগ্রহী হয় তারা কি এখানে এসে এই ট্রায়ালটা দেখতে পারে, ফুটবলার বাছাই করতে পারে? অ্যাবসলিউটলি। আমরা যে থার্ড ডে যেটা হাফ সেশন করবো সেটা ক্লাবদেরকে আমরা ইনভাইট করবো, ক্লাব অ্যান্ড স্টেক হোল্ডার্স, ফ্যানদেরকে আমরা ইনভাইট করবো, তারা যেন এসে দেখুক কী হচ্ছে। আবারও বলতে চাই যে আমাদের জাতীয় দলগুলি সিলেকশনের সিস্টেমটা কিন্তু হেড কোচের উপরে, বাট তাকে তো আমাদের কন্টেন্ট রেডি করে দিতে হবে। সে কাজটাই আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্টের সহায়তা এটা করছি। ন্যাশনাল টিমস কমিটির কথা বলছেন, তাহলে কি আমাদের হেড কোচ সাবির কাবরেরা তিনিও এই ট্রায়ালটা দেখবেন? আমি আপনাকে বলি, আমি ক্যাবরেরা এবং বাটলার দুজনকেই বলেছি যে আমরা এরকম ট্রায়াল করছি, আমি তোমাদেরকে অনুরোধ করি তোমরা যেন থাকো। সো দুজনেই বলেছে তারা যদি ওই সময় দেশে থাকে, ক্যাবরেরা দেশে থাকার চান্স খুব বেশি, সো সে মনে হয় থাকবে। বাটলার তখন তো আমাদের মাইন্ড ম্যানেজার মেয়েদের টিম, সো আই ডোন্ট থিঙ্ক বাটলার থাকতে পারবে। বাট এনিওয়ে, এভরিথিং উইল বি ডকুমেন্টেড বোথ ইন টার্মস অফ ভিডিও অ্যান্ড ইন টার্মস অফ পেপার, এবং তাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা যে সে ট্রায়াল দিচ্ছেন, আমাদের দেশি ফুটবলাররা তারা কি ইজ ইট ওকে, তারা কি ওকে আছেন এই বিষয়ে? দেখুন, এটা থ্যাংক ইউ, আপনি একটা প্রশ্ন করেছেন। দেখুন, এই বিদেশি বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত যেভাবে আমরা টার্ম করি, তারা তো বাংলাদেশি, তাদের জন্য কিন্তু এই বিএফএফের ইতিহাসে এটাই প্রথম একটি বড় ট্রায়াল হচ্ছে। আদারওয়াইজ কিন্তু সারা বছর কিন্তু আমরা আমাদের লোকাল ট্যালেন্ট থেকে পুল সোর্স করি। আপনি দেখেন আমাদের বেস্ট 23 যে স্কোয়াড হয়, এখানে কিন্তু একজন হামজা কিংবা একজন শামিত আছে, কিংবা আরও 1-2 জন অ্যাড হতে পারে, বাট বাকি 19-20 জন তো আমার এই লোকাল পুল থেকে, তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে এখানে এসছে। সো তাদেরকে কোনোভাবেই কেউ আন্ডারমাইন করতে পারবে না। পার্থ বণিক, ৭১, ঢাকা। 10 জুন এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে 8 জুন দেশে আসছে সিঙ্গাপুর। চূড়ান্ত হয়েছে অতিথিদের প্র্যাকটিস ভেন্যু ও টিম হোটেল। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটো ম্যাচই হবে ফ্লাড লাইটের নিচে। আগামী সপ্তাহে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করবে বাফুফে। টিকিট থেকে প্রাপ্ত অর্থ সরাসরি ঢুকবে বাফুফের ফান্ডে। এদিকে 21শে মে ছুটি কাটিয়ে দেশে ফিরছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। মেহেদী নাইমের রিপোর্ট। 10 জুন বিগ ম্যাচ খেলতে 8 জুন ঢাকায় আসবে সিঙ্গাপুর। অলরেডি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল বুকড। 9 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে একদিন অনুশীলন করে পরদিন হামজা সমিতির বিপক্ষে মাঠে নামবে অতিথিরা। সন্ধ্যা 7টা বা তার কিছু পরে শুরু হবে ম্যাচ। ম্যাচ শেষে সেদিন রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দেবে সিঙ্গাপুর। এই টাইম শিডিউল বাফুফের স্কেচ বুকে ফিক্সড। এদিকে প্রস্তুতি হলেও ভুটানের বিপক্ষে ম্যাচকে গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ। কম্বিনেশন গোছাতে সেই ম্যাচে হামজাকে খেলাতে চায় বাফুফে। 4 জুন ম্যাচ খেলতে 2 জুন দেশে এসে ফার্স্ট হোটেলে উঠতে পারে বজ্র ড্রাগনের দেশটি। প্র্যাকটিস ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচটিও হবে ফ্লাড লাইটের নিচে। 21 মে দেশে আসছে হেড কোচ হাভিয়ার কাবরেরা। 25 মে এর মধ্যে ঘোষণা করবেন প্রাথমিক স্কোয়াড, নিশ্চিত করেছে বাফুফে। আগামী সপ্তাহে ভুটান ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু করবে বাফুফে। তবে ভুটান ম্যাচের টিকিটের দাম সিঙ্গাপুর ম্যাচের চেয়ে বেশ কম থাকবে। বলা চলে এটা পুরো প্রক্রিয়ার ড্রেস রিহার্সেল। টিকিট থেকে প্রাপ্ত অর্থ সরাসরি ঢুকবে বাফুফের ফান্ডে। সেখান থেকে টিকিট বিক্রি প্রতিষ্ঠান পাবে লভ্যাংশ। আপাতত সিঙ্গাপুর ও ভুটান 2 ম্যাচের জন্য টিকিট বিক্রি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে বাফুফে। প্ল্যান সফল হলে দীর্ঘমেয়াদী হতে পারে চুক্তি। সব মিলিয়ে 10 জুন সিঙ্গাপুর ম্যাচ শুধু হামজা সমিতির দেশের মাটিতে অভিষিক্ত ম্যাচই নয়, 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচও। আর এই একটা ম্যাচই প্রমাণ করে দিবে এই বাংলার মানুষ ফুটবলের জন্য কতটা পিপাসার্থ। মেহেদী নাইম, ৭১। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারতের অরুণাচলের রুদ্ধশ্বাস সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলা যুবারা। প্রথমার্ধে 2 দলের লড়াইটা সমানে সমান। 17 মিনিটেই এগিয়ে যেতে পারত নেপাল, কিন্তু গোলকিপার ইসমাইল হোসেন বাঁচিয়ে দেন বাংলাদেশকে। 33 মিনিটে মোর্শেদ আলীর ফ্রি কিক গোল পোস্টের পাশ দিয়ে চলে যায়। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। 73তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নারে দূরের পোস্টে আশিকুর রহমান হেডে খুঁজে নেন জাল। 7 মিনিট পর অধিনায়ক ফয়সাল ব্যবধান দ্বিগুণ করেন। নেপালের হয়ে একটি গোল শোধ দেন সুজন ডাঙ্গল।